গেছিলেন শিল্প আনতে, এখন গল্প হয়ে ফিরে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত 22শে মার্চ অনেক বাধা বিপত্তি কাটিয়ে উনি কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেন। সাথে নিয়ে যান কিছু ওনার প্রিয় চটিচাটা সাংবাদিক আমরা যাকে বলি, এবং ওদের সৌজন্যে আমরা দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো চটি পরে লন্ডনের রাস্তায় মর্নিং ওয়াক করছেন, কখনো পেঙ্গুইনের মতো ব্যাগ গিয়ারে হাঁটছেন, সাথে ওই সাংবাদিকদের সামনে যেতে বললে সামনে যায়, পেছনে আসতে বললে পেছনে আসে। আসবে না, আর একটু পাশে চলে যাও, পাশে চলে যাও। কিন্তু মজার বিষয়, যে কারণে ওই সাংবাদিকদের ওখানে যাওয়া, সেই শিল্পের বিষয়ে আমরা এখনো বিশেষ কিছু জানতে পারিনি, এবং না জানাটাই স্বাভাবিক, কারণ শিল্প পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ইংল্যান্ড সফরে গিয়েও আনতে পারছেন না, অনেকটা ওই স্পেনের মতো। এত কিছুর মাঝখানেও মমতা বন্দ্যোপাধ্যায় পিয়ানোতে তার হাতটা একবার সেঁকিয়ে নিলেন। সুর বিভৎস হতে পারে, কিন্তু তারপরে সাধারণ মানুষের, জনগণের বিনোদনের কিন্তু তিনি কোনো অভাব রাখেননি। ভাবুন, যে রাজ্যে এত বেকারত্ব, মানুষের হ্যাপিনেস ইন্ডেক্স নিচের দিকে তলানিতে গিয়ে ঠেকছে, যেখানে মানুষ দুবেলা দুমুঠো খেতে পারছেন না, বেলগাছি আমরা দেখছি মানুষ কিভাবে বসবাস করছেন, সেই রাজ্যে একটু তো বিনোদনের সুযোগ পেলে আমরাও বিনোদন ভরপুর উপভোগ করার জন্য প্রস্তুত। কিন্তু প্রবলেমটা ওখানে গিয়ে দাঁড়িয়েছে যখন উনি মুখ খোলা শুরু করেছেন। উনি যখন থেকেই মুখ খুলেছেন তখন থেকেই বিপত্তি ডেকে এনেছেন নিজের জন্য, গোটা ভারতবাসীর জন্য, এমনকি পশ্চিমবঙ্গবাসীর জন্য অনেক ক্ষেত্রে। ওনার প্রথম যে স্পিচটা আমাদের সবার কানে লাগে তা হলো শিল্পপতিদের মন জয় করতে গিয়ে উনি বলেন উনি ইংল্যান্ডকে ভালোবাসেন। কেন ভালোবাসেন? কারণ ইংরেজরা 200 বছর ধরে আমাদেরকে শাসন করে গেছে, এখানে কিছু হেরিটেজ বিল্ডিং তৈরি করেছে, ইংরেজদের সময় কলকাতা ছিল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাই উনি ইংরেজদের ভালোবাসেন। লাভ ইউকে because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. অর্থাৎ যে মাটি থেকে সূর্য সেন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোসের মতো মানুষরা জন্মগ্রহণ করেছেন এবং সেই মাটিকে রিপ্রেজেন্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মানুষটার মুখ থেকে আজকে ইংরেজদের প্রশংসা শুনতে হচ্ছে, ইংরেজদের 200 বছরের শোষণ শাসন তার প্রশংসা শুনতে হচ্ছে, এবং ভূয়সী প্রশংসা শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। ভারতবাসী হিসেবে এটা কি লজ্জা নয়? এতে কি ভারতবর্ষের নাম উজ্জ্বল হয়? এতে কি পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল হয়? এরপরেই ফ্যাসাদে পড়ে যান মুখ্যমন্ত্রী তার বহু চর্চিত সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই কেলক্স কলেজের মতো একটি প্রতিষ্ঠানে গিয়ে উনি যখন বক্তৃতা দেওয়া শুরু করেন। পুরো 1 ঘন্টা 6 মিনিটের কাছাকাছি একটা স্পিচ আমি শুনেছি, এবং শুরুতেই মনে হচ্ছিল এত অপরিচ্ছন্ন খাপছাড়া একটা স্পিচ আমি অন্য বিশ্বের কারোকেই দিতে শুনিনি। এবং আমার কাছে কোনো ভারতীয়র বিদেশের মাটিতে স্পিচ যদি যে কোনো দুটো আমাকে স্মরণ করতে বলেন, আমার অন্তত দুটো জিনিস স্মরণ হবে। আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে বিবেকানন্দের শিকাগোতে একটা স্পিচ, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কেলক্স কলেজের স্পিচটি। উনি শুরু করলেন তার 9 বছরের গল্প দিয়ে, তারপরে চলে গেলেন রামকৃষ্ণ পরমহংসদেব, তারপরে টাটা, তারপরে কগনিজেন্ট, তারপরে হার্ট, কিডনি, লিভার, উনি যা পেরেছেন, যা মুখে এসছে উনি বলে গেছেন। I lost my father when I was only 9 or 10 years old. I am a human being. I have my heart. I have my liver. I have my lungs. I have my both the hands. I have my both the legs. I have my eyes. I have my ears. And in Bengal especially we have deep forest. উনি ইংরেজিতে যে বিশেষ পটু, ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন তা তো নন, এবং না বলাটাতেও কোনো অন্যায় নেই, ইংরেজি না বলতে পারাটা কোনো অসম্মানের কিছু নয়। কিন্তু উনি যে বক্তব্যটা রাখছেন সেই বক্তব্যটা যেন স্পষ্ট হয়, যা উনি বোঝাতে চাইছেন অন্তত তা যেন মানুষের কাছে পৌঁছায়। তা যদি উনি বাংলাতেও বলতেন তাহলে আমার মনে হয় উনি যা বোঝাতে চেয়েছেন তা অন্তত বোঝাতে পারতেন। ভুল ইংরেজিতে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হয় যখন আপনি অঙ্কগুলো বলছেন সেগুলোকেও একজন মুখ্যমন্ত্রী হিসেবে ভুল তথ্য সবার সামনে পেশ করছেন। কখনো আপনি 1 মিলিয়নকে 1 কোটি বলছেন, কখনো 19 লক্ষ কোটিকে 19 লক্ষ বলে দিচ্ছেন, মানে অঙ্কটাকে একদম হজবরল করে রেখে দিলেন ওই কেলক্স কলেজের ওই মঞ্চ থেকে। More than 1 crore, 1 billion students.
the girl child. And that's why our dropout rate is only maybe about 2%. Now it became just 0, minus. তথ্যগুলোকে সঠিকভাবে একজন মুখ্যমন্ত্রী হিসেবে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সঠিক তথ্য মানুষের সামনে পেশ করবেন, অন্তত সেটার অনুশীলন করা কি একটু দরকার ছিল না? আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রীকে যে জন্য ডাকা হয়েছে, ওমেন ডেভেলপমেন্ট, চাইল্ড ডেভেলপমেন্ট, এইসব ইস্যু নিয়ে উনি কথা বলবেন। উনি এগুলো নিয়ে মনে হয় খুব কম কথা বলেছেন, কম সময় ব্যয় করেছেন, এবং আমি সেরা এইটা জাহির করতে গিয়ে উনি অনেকটা বেশি সময় খরচ করে ফেলেছেন। আমি আবার বলছি, উনি ইংরেজি বলতে পারেন না, তাতে কোনো আপত্তি নেই। অন্তত আমি এক্সপেক্ট করেছিলাম ওনাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে ইংরেজিতে, উনি ওটাকে বুঝুন। আর উনি যদি বুঝতে না পারেন, অন্তত কারোকে একজন বলুন যিনি বাংলায় আপনাকে ট্রান্সলেট করে দেবে, যাতে আপনি যা বলছেন সেটা প্রশ্নের সাথে উত্তরটা অন্তত ম্যাচ করে। যেমন সঞ্চালক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন, আপনি একজন নারী হিসেবে লড়াইয়ের মধ্য দিয়ে উঠে এসছেন, আপনি ইংল্যান্ডের মেয়েদেরকে বা যারা পলিটিক্সে আসতে চায় তাদেরকে আপনি কি উপদেশ দেবেন? তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে হিংসের কোনো ওষুধ হয় না। You must have faced a lot of challenges as a woman leader. So a similar sort of question, but what advice would you give to women thinking of going into politics or indeed any sort of leadership position? If I have the challenges, you supply me the medicine. Means you encourage me with your inspiration. That will be helpful for me. Because jealousy has no cure. Jealousy don't have any medicine. প্রশ্নের মাথা মুন্ডু কিচ্ছু না বুঝে উনি যা কিছু মুখস্থ করে এসেছিলেন কলকাতা থেকে, এবং নবান্নতে বসেও যা যা বলেছিলেন, ঠিক একই কথা আমরা যেমনি ছোটবেলায় পরীক্ষার খাতায় মুখস্থ করে বমি করে দিতাম, ঠিক একইভাবে একই জিনিস রিপিট করে গেলেন যে হিংসের কোনো ওষুধ হয় না। আবার ওনাকে প্রশ্ন করা হলো যে ইন্ডিয়া এখন 5th লার্জেস্ট ইকোনমি, ইংল্যান্ডকেও ছাপিয়ে গেছে, কিছুদিনের মধ্যে ওটা 3rd লার্জেস্ট ইকোনমি হতে চলেছে ভারতবর্ষ, এবং কিছু বছর পরে 2060 সালের মধ্যে ভারত 1 নম্বরে পৌঁছতে চলেছে। এতে আপনার কি মতামত? আমি জানি না উনি কি বুঝলেন আর কি বুঝলেন না। উনি বলে উঠলেন, আমি বিশ্বাস করি না। তারপরে উনি বুঝেছেন উনি কিছু একটা ভুল বলে ফেলেছেন, তারপর ওটাকেই মেকআপ দেওয়ার জন্য উনি ইংলিশে আবার যা যা বলে গেলেন। সঞ্চালকরা মাথা নেড়ে গেলেও বিশ্বের কোনো মানুষের ক্ষমতা নেই উনি কি বলেছেন তার সারমর্ম কেউ উদ্ধার করে বের করতে পারবে। এগুলো তো একটা দিক গেল। এবারে আসি কেলগস কলেজে গতকাল যা যা ঘটলো তা তো আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। ওভাবে যেভাবে প্রতিবাদ করে এসএফআইর ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন, সে দিকটা আমি এক এক আসছি। তার আগে আমি ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই কিছু সময়ের বক্তৃতায় কতগুলো মিথ্যে কথা বলেছেন ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরি। শুরুতেই উনি নিজের বাবার নামে একটা সবচেয়ে বড় মিথ্যা কথা বললেন। উনি রাজ্যের শিল্প টিল্প এগুলো নিয়ে তো মিথ্যাচার করেন, সেটা তো বাদই দিন। নিজের বাবার মৃত্যুকে নিয়ে উনি একটা বড় মিথ্যা কথা বলে দিলেন ওই মঞ্চ থেকে। উনি শুরুতেই বললেন 9 থেকে 10 বছর বয়সে নাকি উনি ওনার বাবাকে হারিয়েছেন। I lost my father when I was only 9 or 10 years old. অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তারই নিজের লেখা একটি বই মাই আনফরগেটেবল মেমোরিজে উনি লিখছেন প্রায় 17-18 বছর বয়সে ওনার বাবা মারা যান। উনি ঠিক এক্স্যাক্টলি কি লিখছেন, উনি ওই বইতে লিখেছিলেন যে 15 বছর বয়সে উনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, এবং যেহেতু উনি আন্ডার এজ ছিলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 15 বছর বয়সে দেওয়া যায় না, কিন্তু উনি দিয়ে ফেলেছিলেন কারণ উনি সব পারেন। তাই ওনার বাবা 5 বছর আরও বাড়িয়ে সেই সময় দেখিয়েছিল যাতে ওনার মেয়ে ভ্যালিডভাবে পরীক্ষায় বসেছেন এইটা দেখানো যায়। অর্থাৎ 15 বছরটাকে 20 বছর করে দেওয়া হয়েছিল, উনি যেটা বোঝাতে চেয়েছেন। অর্থাৎ অন্তত এখান থেকে এইটুকু বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 15 বছর বয়সে ছিলেন তখন অবধি ওনার বাবা বেঁচে ছিল, তারপরেও কিছুটা সময় ওনার বাবা বেঁচে ছিল। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে ওনার বাবা উনি যেভাবে ক্লেম করেছেন যে 9-10 বছর বয়সে মারা গেছিলেন এবং তারপরে উনি তার সংগ্রাম শুরু করেছেন, তা একেবারেই মিথ্যে। উনি তার প্রকল্প নিয়ে কথা বলেছেন, অবভিয়াসলি বলাই উচিত, উনি যা যা কাজ করেছেন ওখানে বলবেন, এটাই তো স্বাভাবিক। উনি কন্যাশ্রী নিয়ে কথা বলেছেন, উনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলেছেন, এবং ওখানে তা বলতে গিয়ে উনি ওই বিলিয়ন মিলিয়নকে তো একদিক দিয়েই হজবরল করে রেখেছিলেন যেমন বললাম। তারপরে উনি একটা তথ্যগত ভুল বললেন যে এখন নাকি ড্রপ আউট রেট, ফিমেল ড্রপ আউট রেট 2% এসে ঠেকেছে, যা একেবারেই সত্যি নয়।
Our dropout rate is only maybe about 2%. Earlier it was about 30%, 40%. Now it became just zero, minus. বামফ্রন্ট সরকারের 30-40% ছিল, সেটা ওনার আমলে 2% এসে ঠেকেছে। কিন্তু আপনারা রিসেন্ট রিপোর্ট দেখলে বুঝতে পারবেন যেসব মেয়েরা উচ্চ মাধ্যমিকের জন্য পড়াশুনো করে তাদের ড্রপ আউট রেট প্রায় 17-18% অবধি বেড়ে গেছে। উনি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রত্যেকটি জিনিস নিয়ে কম বেশি একটু ছুঁয়ে গেছেন যে উনি কী ডেভেলপমেন্ট করেছেন। কিন্তু আপনারা পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা আমরা জানি এখানে শিক্ষার কি অবস্থা। উনি একবারও এসএসসি নিয়ে কথা বলেননি, উনি একবারও টেট নিয়ে কথা বলেননি, উনি একবারও এটা বলেননি যে ধর্মতলায় এখনও যোগ্য চাকরি প্রার্থীরা প্রায় 2000 দিনের উপরে রাস্তায় বসে আন্দোলন করছেন। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় এনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে, তারপরে উনি জীবনেও একবার মুখ ফিরিয়ে ওদের দিকে ঘুরে তাকাননি। যখন দুর্গাপুজো হচ্ছিল, ইউনেস্কো থেকে গেস্টরা এসেছিলেন, তখন এই ধর্ণা মঞ্চগুলোকে, এইসব ছেলেমেয়েদের ধর্ণা মঞ্চকে সাদা কাপড় দিয়ে ঘিরে রেখেছিলেন। উনি এই কথাটা ওই কেলক্স কলেজের মঞ্চ থেকে একবারও বলার সাহস পাননি। আমার অন্তত মনে এইটুকু আশা ছিল উনি যখন নারী সুরক্ষা নিয়ে কথা বলবেন, অন্তত সন্দেশখালির মতো ইস্যু নিয়ে যেন একবার কথা বলেন, সন্দেশখালিতে মেয়েরা কেমন আছেন। উনি যখন নারী সুরক্ষা নিয়ে কথা বলবেন, উনি আরজি করের ওই নির্যাতিতা মেয়েটার কথা একবার বলবেন, উনি মেয়েদের রাত দখল নিয়ে একবার কথা বলবেন, উনি অন্তত ইংরেজদের সামনে এটা বলবেন যে উনি এমন একটা সার্কুলার জারি করেছিলেন যেখানে উনি চেয়েছিলেন রাত্রেবেলা যেন মেয়েরা কাজ করতে রাস্তায় না বেরায়। আমি ভেবেছিলাম উনি দময়ন্তী সেনের কথা বলবেন, দময়ন্তী সেনের মতো একজন মহিলার কথা বলবেন যাকে উনি কাজ করতে দেননি, যাকে উনি বারবার ট্রান্সফার করে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম উনি পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে বলবেন, আমি ভেবেছিলাম উনি হাঁসখালি নিয়ে বলবেন, যেখানে একটি বাচ্চা মেয়েকে রেপ করে দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছিলেন কিভাবে মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল বলে মেয়েটির সাথে রেপ হয়েছিল। আমি ভেবেছিলাম উনি যখন চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবেন, মিড ডে মিলে কীভাবে তরকারিতে সাপ পাওয়া যায়, টিকটিকি পাওয়া যায়, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখ থেকে তাদের প্রাপ্য চালটুকু ছিনিয়ে নেয়, অন্তত তার কথা বলবেন। আমি ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলবেন। আমি ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন একটা প্রসূতি তার একটি সন্তানকে একদিনের জন্য পৃথিবীর আলো দেখাতে পারেননি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে জাল ওষুধের একটা চক্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে রেখেছেন। আমি ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এইগুলো নিয়ে কথা বলবেন। কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছিলেন, এটা পশ্চিমবঙ্গের নবান্ন থেকে উনি কোনো প্রেস কনফারেন্স করছেন না যেখানে তার পোষা কিছু সাংবাদিকরা ওনাকে লোপা কিছু ফুলটোস বল দিয়ে প্রশ্ন করবেন আর উনি সেগুলোকে লুফে লুফে ছয় মারবেন। কুণাল ঘোষের মতো মানুষ কেলক্স কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেওয়ার আগে ফেসবুকে লিখছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন ফোরামে প্রশ্ন করা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব বলকে গুনে গুনে ছয় মারবেন। তারপরে গোটা বিশ্ব দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় ছয় মারলেন নাকি এসএফআইর ছেলেমেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে তুলে বাউন্ডারির বাইরে পাঠালেন। গোটা বিশ্বের কাছে খেলো হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটার পর একটা মিথ্যাচার শোনার পরে ওখানে ইউনাইটেড কিংডমের যে এসএফআইর ইউনিটটি আছে ওখানকার কিছু ছেলেমেয়েরা পোস্টার নিয়ে ওখানে যান, প্রতিবাদ করেন। আমি অবাক হয়ে দেখছিলাম যে একজন মুখ্যমন্ত্রী, তার হাতে যদি পুলিশ প্রশাসন ক্ষমতা না থাকে, তিনি কিভাবে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে ভেজা বেড়াল হয়ে যায়। আরজি করের মতো কাণ্ডে যখন ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ হবার কথা ছিল এবং পুলিশ প্রশাসন জানতে পারে ওই ম্যাচে কিছু লোক পোস্টার দেখাবে, আরজি কর আন্দোলন নিয়ে প্রতিবাদ করবে, ঠিক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভয়ে, সাধারণ মানুষের প্রতিবাদের ভয়ে উনি পুলিশ দিয়ে লাঠি চালান, উনি পুরো ম্যাচটাকে বাতিল করে দেন। আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যখন পোস্টার দেখানো হচ্ছে, ভেজা বিড়ালের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে আই উইল গিভ ইউ সুইটস, আমি আপনাদের মিষ্টি খাওয়াবো। ওখানকার ছেলেমেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে প্রশ্ন করেন, যেভাবে একটা গাড়ি চাপা দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গে যে প্রতিবাদ করলে গাড়ি চাপিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়, গোটা বিশ্ব দেখলো যখন হাতে পুলিশ প্রশাসন থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কাঁচুমাচু করেন। ওনাকে যখন ছাত্রছাত্রীরা টাটা নিয়ে প্রশ্ন করলেন, টাটা শিল্প কেন সিঙ্গুর থেকে উনি তাড়ালেন, তখন তিনি বলেন টাটাকে তিনি তাড়াননি, ছেলেমেয়েরা মিথ্যাচার করছে। That is wrong. তারপর উনি আবার মিথ্যাচার করতে গিয়ে বললেন কিভাবে কগনিজেন্টকে উনি এনেছেন, কিভাবে টিসিএসকে উনি এখানে এনেছেন। The Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur, they have set up their IT industry in Rajarhat area also. Everybody, everyone's. If you ask me, nobody is left out. বিশ্বাস করুন ওই একটা কাজও
মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়নি। কগনিজেন্ট 1996 সালে কলকাতায় তার অপারেশন স্টার্ট করে। টিসিএস গীতাঞ্জলি পার্কে 40 একর জায়গা 2008 সালে পারচেস করেন। টাটা মেটালিক খড়গপুরে 1990 সালে তৈরি হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন 2011 সালে। অর্থাৎ বাম আমলের যা যা কৃতিত্ব ছিল উনি ভেবেছিলেন ওই বিদেশের মঞ্চে দাঁড়িয়ে একের পর এক মিথ্যাচার করে যাবেন আর মানুষরা সেটা বিশ্বাস করে নেবেন। আর এইগুলো বলার পরে, এগুলো শোনার পরে ওখানকার ছাত্রছাত্রীরা তারা এগুলো নিয়ে পড়াশুনো করেছেন, তারা জানেন কোনটা বাম আমলে হয়েছে, কোনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কি করেছেন ইত্যাদি ইত্যাদি। তখন মুখের উপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা বলেন যে আপনি একজন মিথ্যাবাদী, আপনি মিথ্যাচার করছেন। এসব যদি পশ্চিমবঙ্গের কোনো এক মঞ্চে হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই শিলাদিত্য চৌধুরীর মতো, যাকে মাওবাদী আখ্যা দিয়ে কয়েক মাস জেল খাটিয়েছিলেন, কিংবা তানিয়া ভরদ্বাজের মতো মেয়েদের মাওবাদী আখ্যা দিয়ে মঞ্চ থেকে রেগিয়ে বেরিয়ে আসতেন। কিন্তু এটা বিদেশের মঞ্চ, ওনার মধ্যে একটা অস্থিরতা তৈরি হলেও ওনাকে অনেক চেষ্টা করে শান্ত থাকতে হয়েছে। আর যখন এসবের উত্তর নেই, উনি তার ঝুলি থেকে একটি ছবি বার করলেন। This is not a drama platform. This is a platform where সিপিএম এর আমলে উনি মার খেয়ে গোটা শরীরে ব্যান্ডেজ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছবি তুলে দেখাচ্ছেন। আমরা আমাদের পকেটে আধার কার্ড রাখি, প্যান কার্ড রাখি, ড্রাইভিং লাইসেন্স রাখি, কারণ এগুলো যখন তখন আমাদের কাজে লাগতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তার ঝুলিতে এরকম একটা ছবি সবসময় নিয়ে ঘোরেন, তার কারণ প্রশ্নের যদি কোনো উত্তর না পান এরকম একটা ছবি তিনি সবার সামনে তুলে ধরবেন। এবার এই ছবিটার একটা সত্যতা আপনাদের জানাই। এই ছবিটি 1990 সালে লালু আলম এবং বাদশাহ আলম, তখন ওরা সিপিএম করত, ওনারা নাকি মেরেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানান যে লালু আলম, বাদশাহ আলম ওনাকে এভাবে হত্যা করার চক্রান্ত করে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কমপ্লেন্টের বেসিসে লালু আলম, যিনি বাম কর্মী ছিলেন, তাকে কিন্তু জ্যোতি বসু সরকার জেলে ঢোকায় এবং বাদশাহ আলমকে দল থেকে তখন বহিষ্কার করে দেওয়া হয়। আপনারা জানলে অবাক হবেন, এই বাদশাহ আলম তখন তৃণমূলের জোটে থাকা বিজেপিতে জয়েন করেন এবং এই লালু আলম, যে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সেই লালু আলম পরবর্তীকালে তৃণমূলে জয়েন করে এবং আজকে সেই লালু আলমের পেটান খাওয়া ছবি উনি দেখিয়ে মানুষের সামনে সিম্প্যাথি আদায় করছেন। ওই ছেলে মেয়েরা শুধু এইটুকু প্রশ্নে থেমে থাকেনি, ওরা আরজি করার মতো ঘটনা নিয়েও মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন। মুখ্যমন্ত্রীর মুখের উপর বলেছেন আপনি অভয়াকে হত্যা করেছেন। আমার শুনতে শুনতে ওটা কোথাও না কোথাও সুকান্ত ভট্টাচার্যের কবিতাটা মনে পড়ছিল, ওই 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। এটা বাংলা যে স্পর্ধা দেখাতে পারেনি, লন্ডন সেটা দেখিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন কোনো উত্তর ছিলই না, খুব স্বাভাবিক ওনার কাছে কোনো উত্তর থাকবে না এটার, তখন উনি বলেছেন এটা তো বিচারাধীন বিষয়। আপনার এই বিচারাধীন বিষয় আপনাদের দলের নেতারা প্রত্যেক দিন এক একটা করে স্টেটমেন্ট দিয়ে যায়, তখন আপনার মনে হয় না বিচারাধীন বিষয়। যখন আপনার মুখোমুখি কেউ প্রশ্ন করেছে, তখন আপনার এড়িয়ে যাওয়া ছাড়া, প্রশ্ন থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিক, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা নয়, রাজ্যকে ছোট করা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ অপমান করে, ওটা দেশের অপমান নয়, ওটা রাজ্যের অপমান নয়। We know you are very good at doing drama. this is not a drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you can disrespect your institution. I am humble. You Yellow cannot college should have some shame for inviting a rape apologist like you. You kill Abhay Amara rape apologist. You are a rape apologist. Yellow college should have some shame for inviting someone like you. মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এইটুকু বুঝেছেন যে ইউকে আর যা হোক, বাংলা নয়। পশ্চিমবঙ্গে সাংবাদিকদের যা করা উচিত ছিল, ইউকেতে এসএফআইয়ের কিছু ছেলেমেয়েরা তা করে দেখালো। এরপরে সোশ্যাল মিডিয়া জুড়ে তৃণমূলের কর্মীরা খুব খচে গেছে।
একপাশে কুণাল ঘোষের মতো মানুষরা বলছেন 6 জন কিছু বামেদের কর্মীরা এসে হুজ্জুতি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছক্কা মেরে বাউন্ডারি মেরে দিয়েছে, কিন্তু উল্টো দিকে 6 জন এসএফআই কর্মী যার কথা কুণাল ঘোষের মতো মানুষরা বলছেন, এদের বুকে এতটাই জ্বালা ধরিয়েছে যে ফেসবুকে পরের পর পোস্ট এটা বলে করতে হচ্ছে এবারে সিপিএমকে রাস্তায় দেখলে উত্তম মধ্যম ধোলাই করতে হবে, এবারে আর রবীন্দ্রসঙ্গীত নয় ডিজে শোনাবেন। সাধারণ মানুষও প্রস্তুত আছে। কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তীর মতো নেতাদের বলছি, এতটাও ভয় দেখাবেন না যে মানুষের একদিন ভয়টাই কেটে যায়। আর মানুষের যদি ভয়টা কেটে যায়, বাংলার প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা মানুষ ওই 6 জন এসএফআইয়ের কর্মীদের মতো এবারে আপনাদের প্রশ্ন করা শুরু করবেন। তখন আপনারা কিন্তু আর পালানোর জায়গা পাবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।